প্রিপারেশন 9-10 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমি পরিতোষ সরকার। আশা করি সকলে খুব ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওটিতে ক্লাস 9 এর ফিজিক্যাল সায়েন্সের রায় মার্টিন কোশ্চেন বিচিত্রা থেকে সেকেন্ড যে সেটটা রয়েছে সেটা হচ্ছে আরামবাগ হাই স্কুল। তো এই স্কুলটা আমরা সলভ করব। তো দেখো এখানে প্রথমে আমাদের গ্রুপে কি প্রশ্ন দেওয়া আছে, গ্রুপে আমাদের মাল্টিপল চয়েস প্রশ্ন দেওয়া আছে 8টি এবং এই প্রশ্নগুলো আমরা প্রথমে সলভ করব। দেখো প্রথম 1 নাম্বার কি প্রশ্ন দেওয়া আছে, কোন সম্পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্কের মান কত? কোন সম্পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্কের মান হচ্ছে অপশন সি, অসীম। তাহলে এই সম্পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্কের মান অসীম কেন হয়, তাহলে এটা আমাদের বুঝতে হবে। সম্পূর্ণ দৃঢ় বস্তু কথার অর্থ যে সমস্ত বস্তুকে বাহ্যিক বলের প্রভাবে বাইরে থেকে বল প্রয়োগ করে বিকৃত করা যায় না। তাহলে কোনো বস্তুকে যদি বিকৃত করা না যায় তাহলে ইয়ং গুণাঙ্কের ফর্মুলা কি? ইয়ং গুণাঙ্ক এটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি, পীড়ন বাই বিকৃতি। তাহলে পীড়ন বাই বিকৃতি ইজ ইকুয়াল টু ইয়ং গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক। তাহলে বিকৃতি হয়ে যাচ্ছে এখানে 0। তাহলে কোনো কিছু কোনো ভ্যালুর নিচে যদি আমরা 0 নিই তাহলে সেটা হয়ে যায় আমাদের ইনফাইনাইট। যেহেতু বাইরে থেকে বল প্রয়োগ করে বস্তুর আকারের পরিবর্তন ঘটানো যাচ্ছে না বা বিকৃত করা যাচ্ছে না, সেক্ষেত্রে আমাদের সেই বিকৃতির ভ্যালুটা নিতে হবে 0। অর্থাৎ এখানে কোনো সংখ্যাকে যদি আমরা 0 দিয়ে ভাগ করি বা হরে যদি 0 থাকে তাহলে সেটার ভ্যালু আমাদের হয়ে যায় ইনফাইনাইট বা অসীম। তাহলে এই জন্য কোনো সম্পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্কের মান হয়ে যাবে অপশন সি, অসীম। তো নেক্সট প্রশ্ন, জলের ওপর জলীয় বাষ্পের পরিবর্তে শুষ্ক বায়ু থাকলে জলের পৃষ্ঠটানের কি পরিবর্তন হবে? তাহলে জলীয় বাষ্পের পরিবর্তে যদি শুষ্ক বায়ু থাকে জলের উপর তাহলে পৃষ্ঠটান বৃদ্ধি পাবে। তো নেক্সট প্রশ্ন, প্রদত্ত কোনটির বিস্তার মাধ্যম তরল নয়? তাহলে এখানে ক্রিম আছে প্রথম অপশন, সেকেন্ড অপশন ফেনা, থার্ড অপশন হচ্ছে কুয়াশা এবং ফোর্থ অপশন হচ্ছে সালফার সল। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের সালফার সল। প্রশ্নটা ভালো করে বুঝতে হবে, বিস্তার মাধ্যম তরল নয়, এখানে কিন্তু কলোইডীয় দ্রবণ বলে নাই, বিস্তার মাধ্যমের কথা বলেছে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সালফার সল। তো নেক্সট প্রশ্ন, 60 গ্রাম অর্থাৎ 60 গ্রাম NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড যেটাকে বলা হয় কস্টিক সোডা, এই সোডিয়াম হাইড্রোক্সাইডকে যদি 500 মিলিলিটার জলে দ্রবীভূত করলে দ্রবণের গাঢ়ত্ব কত হবে? তাহলে এখানে আমাদের প্রশ্নে বলা আছে 60 গ্রাম NaOH, আমাদের প্রথমে NaOH এর আণবিক ভর বের করতে হবে। তাহলে NaOH এর আণবিক ভর কত? NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়ামের 23, ও অক্সিজেনের 16 এবং এইচ হাইড্রোজেনের হচ্ছে 1। তাহলে আমরা ফাইনালি কত পাচ্ছি? 24 + 16 তার 40। তাহলে কত পাচ্ছি আণবিক ভর? 40 গ্রাম। তাহলে 40 গ্রাম আর এখানে দেওয়া আছে আমাদের 60 গ্রাম NaOH। তাহলে 60 গ্রামের ভ্যালুটা আমরা বের করে নেব। তাহলে 60 গ্রামের ভ্যালু কত? 60/40। তাহলে 3/2 = 1.5। আর এখানে আমাদের বলা আছে 500 ml, এই 500 ml জলে দ্রবীভূত 500 ml কে আমাদের লিটারে নিতে হবে। তাহলে 500 ml = 500/1000, 500/1000। তাহলে কেটে আমরা পাচ্ছি কত? হাফ বা 0.5। তাহলে ফাইনালি আমরা এই 60 গ্রাম NaOH কে 500 ml জলে দ্রবীভূত করলে দ্রবণের গাঢ়ত্ব কত হবে? তাহলে গাঢ়ত্ব সমান সমান আমরা পেয়ে যাচ্ছি 1.5/0.5। তাহলে পয়েন্ট তুলে দিলাম, 5 দিয়ে কাটলে 3। তাহলে 3 আনসার হয়ে যাচ্ছে 3 মোল পার লিটার, অপশন ডি, 3 মোল পার লিটার। তো আমরা নেক্সট প্রশ্নে যাব। তো দেখো নেক্সট আমাদের কি প্রশ্ন আছে, দেখো নেক্সট প্রশ্ন, ক্ষারীয় দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ কি হবে? ক্ষারীয় দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ হবে
হলুদ। নেক্সট Na2HPO4 সোডিয়াম ফসফেট, এই লবণটার কি ধরনের লবণ এটা বলা আছে, তাহলে এটার উত্তর হয়ে যাবে সোডিয়াম, এটা একটা ক্ষারীয় লবণ, অপশন সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রদত্ত কোনটিতে অণুর সংখ্যা সর্বোচ্চ? অণুর সংখ্যা সর্বোচ্চ কোনটিতে? 7 গ্রাম N2, N2 আণবিক ভর কত? 14 গ্রাম, তাহলে 7 গ্রামের জন্য অণুর সংখ্যা হয়ে যাবে অ্যাভোগাড্রো সংখ্যার অর্ধেক। 2 গ্রাম হাইড্রোজেনের জন্য কত হবে? হাইড্রোজেনের আণবিক ভর 2, তাহলে 2 গ্রামের জন্য অ্যাভোগাড্রো সংখ্যা কোনই থাকবে। 16 গ্রাম অক্সিজেন, অক্সিজেনের 16 দুগুণ 32, তাহলে 32 গ্রামের অর্ধেক আছে, তাহলে অণুর সংখ্যা অর্ধেক হয়ে যাবে অ্যাভোগাড্রো সংখ্যার। এবং 1 গ্রাম হাইড্রোজেন, হাইড্রোজেনের আণবিক ভর 2, তাহলে 2 এর অর্ধেক 1, অ্যাভোগাড্রো সংখ্যার সেটাও অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে ফাইনালি আমরা কোনটা পাচ্ছি? 2 গ্রাম হাইড্রোজেনে আমাদের অণুর সংখ্যা হয়ে যাবে সর্বোচ্চ, কারণ 2 গ্রাম হাইড্রোজেন মানেই হচ্ছে এর আণবিক ভর, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যকই অণু থাকছে, আর বাকিগুলোর ক্ষেত্রে প্রত্যেকটার অণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যার অর্ধেক হয়ে যাচ্ছে। তো নেক্সট, একই ভরবেগে চলমান দুটি বস্তুর গতিশক্তির অনুপাত আছে 4:1, তাহলে এদের ভরের অনুপাত কত? তো একই ভরবেগে চলমান, তাহলে ভরবেগটা আমাদের কি বলা আছে? সেম, এবং এদের ভরের অনুপাত দেওয়া আছে। তো দেখো এটা কিভাবে করব। ভরবেগ সেম বলা আছে, তাহলে দুটো বস্তুর আমরা ভর ধরে নিলাম m1 এবং v1, এবং দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আমরা ভর ধরে নিলাম m2 v2। তাহলে আমরা বলতে পারি গতিশক্তির অনুপাত দেওয়া আছে 4:1, তাহলে গতিশক্তির অনুপাতটা আমরা লিখব হাফ m1 v1 তার স্কয়ার বাই হাফ m2 v2 তার স্কয়ার ইজ ইকুয়াল টু 4/1। এখানে হাফ হাফ কেটে গেল। নেক্সট আমরা লিখব m1 v1 ইন্টু v1 নিচে m2 v2 ইন্টু v2 ইজ ইকুয়াল টু 4/1। যেহেতু বস্তু দুটোর ভরবেগ সমান বলা আছে, অর্থাৎ m1 v1 ইজ ইকুয়াল টু m2 v2, এটা প্রশ্নে আমাদের বলাই আছে, তাহলে এই ভ্যালুটা আমরা এখানে যদি পুট করি তাহলে আলটিমেটলি এই দুটো কি হচ্ছে? সেম ভ্যালু কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে v1 ইজ ইকুয়াল টু 4v2। এবার এই ভ্যালুটা আমরা বসিয়ে আমাদের যে ভ্যালুটা বের করতে বলেছে সেটা বের করব। আমাদের বের করতে বলেছে তাদের ভরের অনুপাত কত। তো দেখো তাহলে তাদের ভরের অনুপাত কত হয়ে যাবে? m1 v1 বাই m2 v2 ইজ ইকুয়াল টু m1 কত দেওয়া আছে এটা আমরা বের করব, এবং v1 আমরা বের করে নিচ্ছি 4v2, তাহলে m1 ইন্টু 4v2 বাই m2 ইন্টু v2, তাহলে v2 ক্যান্সেল, v1 ইজ ইকুয়াল টু v2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে m1 v1 ইজ ইকুয়াল টু m2 v2, তাহলে m1 বাই m2 ইজ ইকুয়াল টু v2 বাই v1, তাহলে v2 কত দেওয়া আছে সেটা আমরা লিখে দিলাম v2, এবং v1 এর ভ্যালু আমরা কত বের করে রেখেছি? 4v2, তাহলে বাই 4v2, v2 ক্যান্সেল, তাহলে 1/4, তাহলে ফাইনালি আমরা অ্যান্সার পেয়েছি 1:4। তাহলে আমাদের একই ভরবেগে চলমান দুটি বস্তুর গতিশক্তির অনুপাত 4:1, তাহলে এদের ভরের অনুপাত হয়ে যাচ্ছে আমাদের 1:4। তাহলে এদের ভরের অনুপাত হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি
1:4। এরপর আমরা গ্রুপ বি এর প্রশ্নগুলো সমাধান করব। দেখো 2 এর প্রশ্নগুলো দেওয়া আছে, যেখানে টোটাল 7টা প্রশ্ন, যার মধ্যে প্রত্যেকটা প্রশ্নের আমাদের উত্তর করতে হবে, এখানে কোনো অপশন নেই। দেখো 1 ওয়াট সমান সমান কত আর্ক পার সেকেন্ড। 1 ওয়াট আমরা জানি ওয়াট ইজ ইকুয়াল টু কি, জুল পার সেকেন্ড। ওয়াট ইজ ইকুয়াল টু জুল পার সেকেন্ড। ওয়াট ইজ ইকুয়াল টু জুল পার সেকেন্ড। তাহলে আমাদের 1 ওয়াট থেকে যখন আমরা আর্ক পার সেকেন্ডে যাব, তাহলে আমাদের ফাইনাল রেজাল্টটা হয়ে যাবে যে 10⁷ আর্ক পার সেকেন্ড। কারণ 1 জুল সমান সমান 10⁷ আর্ক। নেক্সট প্রশ্ন কি বলেছে, অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্য কত হয়। অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্যের মান আমাদের বের করতে হবে। দেখো অভিকেন্দ্র বলটা কি, যখন কোনো বস্তু একটা বৃত্তাকার পথে আবর্তন করে, তখন ওই বস্তুটার স্পর্শকীয়ভাবে একটা গতি কাজ করে এবং কেন্দ্রে একটা বল কাজ করে। কেন্দ্রাভিমুখী যে বলটা কাজ করে সেটাকে বলা হয় অভিকেন্দ্র বল। এবং এখানে প্রশ্নে বলা আছে অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্য কত হয়। তাহলে কৃতকার্য মানে কি, ডাব্লু ইজ ইকুয়াল টু আমরা কি জানি, বল ইন্টু সরণ। তাহলে এফ এস কস থিটা। তাহলে এফ কত, এখানে বল এফ, এখানে ও কেন্দ্রাভিমুখী অভিকেন্দ্র বল, এবং সরণ হচ্ছে এস, এবং এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে cos 90 এর মান 0, তাহলে ডাব্লু পেয়ে যাচ্ছে আমরা 0। তাহলে কৃতকার্যের মান এখানে হয়ে যাচ্ছে 0, অর্থাৎ এখানে কোনো কৃতকার্য সম্পন্ন হবে না। তো নেক্সট আমাদের কি প্রশ্ন দেওয়া আছে দেখো, তো নেক্সট প্রশ্নে আমাদের বলা আছে যে কোন শর্তে কৃতকার্যের মান সর্বোচ্চ হয়। কৃতকার্যের মান সর্বোচ্চ হতে গেলে যখন কোনো বস্তুর উপর আমরা বল প্রয়োগ করব, কোন একটা বস্তু আছে তার উপর আমরা ফোর্স দিচ্ছি, তাহলে ফোর্স দেওয়ার ফলে বস্তুটা সরণ হলো বা এর অবস্থানের পরিবর্তন ঘটলো। তাহলে সেক্ষেত্রে যখন কোনো বস্তুর উপর আমি যে দিকে বল প্রয়োগ করব, তার সরণ যদি সেই দিকেই ঘটে, অর্থাৎ বল এবং বলের প্রয়োগ বিন্দুর মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, সেক্ষেত্রে আমাদের কৃতকার্য অর্থাৎ ডাব্লু এর ভ্যালু পেয়ে যাচ্ছি এফ এস কস থিটা। তাহলে কস থিটা এফ এস কস 0 ডিগ্রির মান কত, 1। তাহলে আমরা ফাইনালি অ্যান্সার পেয়ে যাচ্ছি এফ এস। তাহলে এখানে যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হবে এবং বলের প্রয়োগ বিন্দুর সরণ একই দিকে ঘটবে, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হবে, তখন কিন্তু আমরা ম্যাক্সিমাম কার্যটা পাবো, অর্থাৎ ম্যাক্সিমাম কৃতকার্য সম্পন্ন হবে ওই বস্তু উপর প্রযুক্ত বল দ্বারা। তো নেক্সট প্রশ্ন কি বলা আছে, কার্বন স্কেলে পারমাণবিক ভর নির্ণয়ের সময় কার্বনের কোন আইসোটোপটি প্রমাণ্য হিসেবে ধরা হয়। তাহলে কার্বনের C6 এবং 12 এই আইসোটোপটি প্রমাণ্য হিসেবে ধরা হয়। তো নেক্সট প্রশ্ন, একটি নন সিস্টেমেটিক অ্যান্টাসিডের নাম। একটা নন সিস্টেমেটিক অ্যান্টাসিড হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, বা যেটাকে মিল্ক অফ ম্যাগনেসিয়াম বলা হয়। তারপরে MgOH2 MgOH2 বা মিল্ক অফ ম্যাগনেসিয়া বলা হয়। রয়্যাল ওয়াটার কি, রয়্যাল ওয়াটার যেটাকে আমরা বলি অ্যাকোয়া রিজিয়া, অর্থাৎ 3 আয়তন হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 1 আয়তন নাইট্রিক অ্যাসিডের মিশ্রণকে বলা হয় রয়্যাল ওয়াটার, বা বাংলায় বলা হয় অম্লরাস, যেটাকে অ্যাকোয়া রিজিয়া বলা হয়। এটি বর ধাতুগুলো দ্রবীভূত করতে ব্যবহার করা হয়। বর ধাতুগুলোর মধ্যে কি কি রয়েছে, যেমন সোনা রয়েছে, প্ল্যাটিনাম রয়েছে। তো এই ধরনের ধাতুগুলো দ্রবীভূত করতে কিন্তু এই রয়্যাল ওয়াটার বা অ্যাকোয়া রিজিয়া ব্যবহার করা হয়, যার মধ্যে রয়েছে 3 ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl, 3 ভাগ থাকবে HCl এবং 1 ভাগ থাকবে এর মধ্যে
NO3 অর্থাৎ নাইট্রিক অ্যাসিড। এই মিশ্রণটাকে বলা হচ্ছে রয়্যাল ওয়াটার। তো নেক্সট প্রশ্ন আমাদের দেখবো কি আছে, উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা প্রায় একই থাকে এরূপ একটি লবণের উদাহরণ দাও। উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা একই থাকে এরকম একটি লবণ হলো NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড। তো নেক্সট, একটি তারের বিকৃতি 0.1 থেকে 2% হলে 10 মিটার দীর্ঘ তারের দৈর্ঘ্য পরিবর্তন কত হবে? একটা তারের বিকৃতি 0.1 এর 2%, তাহলে 10 মিটার তারের দৈর্ঘ্য পরিবর্তন কত হবে? তো দেখো এটা কিভাবে করব। (0.1 এর 2%) এবং এই ভ্যালুটা আমাদের দেওয়া আছে কত? বিকৃতি। তাহলে একটা তারের বিকৃতি 0.1 এর 2%, তাহলে 10 মিটার তারের বিকৃতি কত? তাহলে এখানে আমাদের এই বিকৃত অংশ বা বিকৃত দৈর্ঘ্যের মানটা বের করতে হবে। তাহলে এল আমাদের বলা আছে 10, তাহলে ডেল এল ইজ ইকুয়াল টু এল ইন্টু 0.1 ইন্টু 2/100। তাহলে এল এর ভ্যালু আমাদের বলা আছে 10 ইন্টু 0.1 ইন্টু 2/100। তাহলে পয়েন্ট তুলে দিলাম নিচে 10, এই জিরো ক্যান্সেল, তাহলে আমাদের থাকলো কত? 2/100। 2/100 আমরা কি পেলাম? এত মিটার। তাহলে এই মিটারকে আমরা সেন্টিমিটার নিলে কত দিয়ে ভাগ করব? তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 100 দিয়ে আমাদের গুণ করে দিলাম। তাহলে 100 কেটে গিয়ে আমাদের ফাইনাল আনসার পড়ে থাকলো 2 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে প্রশ্নে কি বলা ছিল, একটা তারের বিকৃতি 0.1 এর 2% হলে 10 মিটার দীর্ঘ তারের দৈর্ঘ্য পরিবর্তন কত হবে? 10 মিটার তারের দৈর্ঘ্য পরিবর্তন হবে 2 সেন্টিমিটার। তো নেক্সট প্রশ্ন, কখন কোন প্রবাহীর প্রবাহ অশান্ত হয়? কোন প্রবাহীর প্রবাহ অশান্ত হওয়ার অর্থ যখন কোন প্রবাহ সন্ধিবেগ যদি অতিক্রম করে, সন্ধিবেগ যদি অতিক্রম করে তাহলে ওই প্রবাহটা শান্ত প্রবাহ থেকে অশান্ত হয়ে যায়। অর্থাৎ এখানে রেনল্ডস নাম্বার বা রেনল্ডস সংখ্যার মান 4000 অতিক্রম করলে, রেনল্ডস সংখ্যার মান যদি 4000 অতিক্রম করে তাহলে সেই প্রবাহটা হয়ে যাবে অশান্ত। জলের আপেক্ষিক ঘনত্ব 1 হলে এসআই তে জলের ঘনত্ব কত? তাহলে এসআই তে 1 নম্বর প্রশ্ন, জলের ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব বা ঘনমিটার। তো নেক্সট প্রশ্ন গ্রুপ সি। তো এখানে আমাদের কয়টা প্রশ্ন দেওয়া আছে? 5টি প্রশ্ন দেওয়া আছে এবং প্রত্যেকটা প্রশ্নের মান থাকছে 2 করে। তো দেখো নেক্সট গ্রুপ সি এর 3-এর 1 নম্বর প্রশ্ন কি বলা আছে, জলে ভাসমান বরফখণ্ডের আয়তনের 1/11 অংশ জলের উপরে আছে, বরফের ঘনত্ব কত? তাহলে জলে ভাসমান বরফখণ্ডের আয়তনের 1/11 অংশ জলের উপরে এবং বরফের ঘনত্ব, তাহলে এক্ষেত্রে বরফের ঘনত্ব হয়ে যাবে, বরফের ঘনত্ব, তো জলের উপরে রয়েছে আমাদের কত? 1 ভাগ, তাহলে জলের নিচে আছে 10 ভাগ, তাহলে 10 ভাগ হচ্ছে আমাদের জলের নিচে থাকবে এবং মোট অংশ কত? 11 ভাগ ইন্টু 1000 ইজ ইকুয়াল টু
এটাকে ক্যালকুলেট করলে আমরা কত পাচ্ছি 10000/11 10000 99 10001 তাহলে 109.1/11 তাহলে জলের ঘনত্ব কত হয়ে যাচ্ছে 909.1/11। তো নেক্সট প্রশ্ন আমাদের কি আছে, তামা এবং সীসা দ্বারা গঠিত একটি সংকর ধাতুর আয়তন এবং ভর যথাক্রমে 30 সিসি এবং 320 গ্রাম। তামা এবং সীসার আপেক্ষিক ঘনত্ব যথাক্রমে 8.89 এবং 11.37 হলে ধাতুতে বিদ্যমান তামা এবং সীসার আয়তন কত? তো এই অঙ্কটা করতে গেলে আমাদের প্রথমে একটা ফর্মুলা জানতে হবে যে ঘনত্ব সমান সমান কি, ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন, ঘনত্ব সমান সমান কি ভর বাই আয়তন। তাহলে এখানে আমরা লিখব যে তামা এবং সীসা দ্বারা গঠিত একটা সংকর ধাতুর আয়তন বলা আছে। তাহলে সংকর ধাতুর মধ্যে কি কি আছে, তামা এবং সীসা, তার আয়তন হচ্ছে 30 সিসি। তাহলে আমরা তামার আয়তনটা ধরে নিব x এবং সীসার আয়তন কত ধরে নিব 30 - x। তাহলে এবার আমরা অঙ্কটা করা যাক। দেখো ধরি তামার আয়তন x সিসি এবং সীসার আয়তন 30 - x সিসি। তাহলে তামার আয়তন এবং সীসার আয়তন ধরে নিলাম এবং এদের মোট ভর দেওয়া আছে কত, এদের মোট ভর দেওয়া আছে 320 গ্রাম। তাহলে তামার ভরটা আমরা এক্সট্রা ভাবে কিভাবে পাবো, তো তামার আয়তনকে আমরা কি জানি ঘনত্ব = ভর বাই আয়তন। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ভর = ঘনত্ব ইনটু আয়তন। তাহলে ঘনত্ব এখান থেকে ভর পেয়ে গেলাম আমরা ঘনত্বকে আয়তন দিয়ে গুণ করে। তাহলে তামার আয়তন বলা আছে x সিসি এবং তামার ঘনত্ব দেওয়া রয়েছে আমাদের 8.89। তাহলে আমরা এখানে প্রশ্ন মতে করব, তো তামার আয়তন কত ধরেছি x এবং তামার ঘনত্ব দেওয়া আছে তামার ঘনত্ব দেওয়া আছে 8.89 আর 11.37 হলো সীসা। তাহলে এখানে আমরা যাব, তাহলে তামার ঘনত্ব দেওয়া আছে 8.89, তাহলে এখানে তামার ভর পেয়ে গেলাম এবং সীসার ভর পাওয়ার জন্য আমরা কি করব, সীসার আয়তনকে সীসার ঘনত্ব দিয়ে গুণ করব। তাহলে সীসার ঘনত্ব 11.37 দেওয়া আছে এবং এর আয়তন কত x 30 - x। তাহলে এই টোটাল যে ভর এখানে পেয়ে গেলাম আমরা তামার ভর এবং এখানে সীসার ভর, এই টোটাল ভর আমাদের কত দেওয়া আছে 320 গ্রাম। তাহলে এই যে ক্যালকুলেশন, এখান থেকে আমরা x এর যা মান পাবো সেটাই হয়ে যাচ্ছে আমাদের সীসার আয়তন এবং x এর মান যা পাবো সেটা যদি আমরা 300 আয়তন বলেছে, তাহলে এখানে 30 থেকে যদি আমরা মাইনাস করি, মোট আয়তন 30 বলা আছে, তাহলে আমরা সেখানে কিন্তু সীসার আয়তন পেয়ে যাব। তাহলে x এর ভ্যালুটা ক্যালকুলেশন করে আমরা কার আয়তন পাবো, তামার আয়তন, এবং তামার আয়তন যা পাবো সেখানে 30 থেকে যদি সেই ভ্যালুটা আমরা মাইনাস করে দিই তাহলে আমরা পেয়ে যাব সীসার আয়তন। তো এইভাবে কিন্তু অঙ্কগুলো তোমরা
খুব কেয়ারফুলি করবে। তো এই টেকনিকে তোমরা বা এই ফর্মুলাটা দিয়ে করবে, তাহলে খুব ইজিলি এর সমাধান বের করতে পারবে। তো দেখো নেক্সট প্রশ্ন আমাদের কি আছে, দেখো নেক্সট প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন বলেছে 2 নাম্বার, এনটিপিতে 5 গ্রাম একটি গ্যাস 4 লিটার আয়তন দখল করে, গ্যাসটির আণবিক গুরুত্ব কত? 5 লিটার একটা গ্যাস 4 লিটার আয়তন দখল করে, তাহলে 5 গ্রাম একটা গ্যাস 4 লিটার আয়তন দখল করে, তাহলে গ্যাসটার আণবিক গুরুত্ব 4 লিটারের 4 লিটারের ভর বলা আছে কত? 5 গ্রাম। তাহলে 1 লিটারের ক্ষেত্রে আমরা কত পাচ্ছি? 5/4 গ্রাম। আর আমাদের আণবিক ভর বা আণবিক গুরুত্ব বের করতে চাইলে কত লিটারের আয়তন বের করতে হয়? 22.4 লিটার। তাহলে এখানে আমরা 22.4 লিটারের ক্ষেত্রে কত পাচ্ছি? 5/4 ইন্টু 22.4। তাহলে এটা কাটাকাটি করলে আমরা কত পাবো? 5 দুগুণ 10, 2 দিয়ে কাটলে 11, 2, 4 দিয়ে 4 দুগুণ 8, 4 8 32, তাহলে কত পাচ্ছি? 28 গ্রাম। তাহলে এখানে এনটিপিতে 5 গ্রাম একটি গ্যাসের 4 লিটার আয়তন দখল করলে গ্যাসটির আণবিক গুরুত্ব হয়ে যাচ্ছে আমাদের 28 গ্রাম, 28 গ্রাম। তো নেক্সট প্রশ্ন, আণবিক ভর এবং সংকেত ভরের দুটি পার্থক্য লেখো। আণবিক ভর এবং সংকেত ভরের দুটি পার্থক্য হলো, আণবিক ভর কোনো যৌগের অণুর ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ জৈব পদার্থের ক্ষেত্রে এটি প্রযোজ্য, এবং সংকেত ভর এটি আয়নীয় যৌগের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ যে সমস্ত যৌগ আলাদা আলাদা আয়নের সমন্বয়ে গঠিত, অর্থাৎ আয়নীয় যৌগ বা তড়িৎদ্রুতি যৌগের ক্ষেত্রে প্রযোজ্য। তারপর নেক্সট প্রশ্ন কি বলেছে, একটি অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণ করা যায় কি কি উপায়ে? একটা অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণ করতে গেলে অতিরিক্ত কিছু দ্রাব বা এক্সট্রা কিছু দ্রাব যোগ করলে সেই অসম্পৃক্ত দ্রবণটা সম্পৃক্ত হবে। এছাড়া দ্রবণকে উত্তপ্ত করে অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করা যায়, সেক্ষেত্রে দ্রাবক বাষ্পীভূত হয়ে যায় এবং সেক্ষেত্রে দ্রবণটা সম্পৃক্ত হয়ে যায়। তো নেক্সট প্রশ্ন, একটি উত্তপ্ত কপারের উপর দিয়ে নাইট্রিক অ্যাসিড বাষ্প পাঠানো হলো, কি ঘটে সমীকরণ সহ লেখো। তো উত্তপ্ত কপারের উপর দিয়ে নাইট্রিক অ্যাসিড বাষ্প, তাহলে এখানে আমাদের দেখতে হবে যে কপার এবং নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে কি কি উৎপন্ন হয়। তাহলে দেখো এটার সমীকরণটা, উত্তপ্ত কপারের উপর দিয়ে আমাদের কি চালনা করতে হবে? নাইট্রিক অ্যাসিড HNO3। তাহলে এখান থেকে কি কি উৎপন্ন হচ্ছে দেখো, তাহলে এখান থেকে আমাদের উৎপন্ন হবে কপার নাইট্রেট এবং এর সাথে থাকবে নাইট্রিক অক্সাইড এবং জল। এবার এখানে আমাদের ব্যালেন্স করতে হবে। দেখো এখানে কপার আমরা নিব 3 অণু, নাইট্রিক অ্যাসিড এটা থাকবে আমাদের 8 অণু, তাহলে এখানে 3 অণু কপার নিয়েছি, তাহলে এখানেও কি করব? 3 দিয়ে গুণ করে দিব। তাহলে এখানে আমাদের অক্সিজেন কত হয়ে যাচ্ছে? 3 দুগুণ 6, 3 6 18, আর এখানে কত আছে? 3 8 24, তাহলে 18 হয়েছে 24 আর 6, তাহলে এখানে আমাদের কত দিয়ে গুণ করবো? এটা 4 দিয়ে গুণ করলাম, তাহলে অক্সিজেন 4টা আর এখানে দিলাম 2 দিয়ে, 4 2 6, তাহলে হাইড্রোজেন কটা হচ্ছে? 4 দুগুণ 8, এখানে হাইড্রোজেন কটা আছে? 8টা, ব্যাস মিলে গেল। তাহলে এটাই হয়ে যাচ্ছে উত্তপ্ত কপারের উপর দিয়ে যদি নাইট্রিক অ্যাসিড বাষ্প চালনা করা হয়, তাহলে 3 অণু কপার নাইট্রেট, 2 অণু নাইট্রিক অক্সাইড এবং 4 অণু জল উৎপন্ন হবে।
তারপর দেখো নেক্সট প্রশ্ন, শীতল এবং লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে তামার বিক্রিয়ায় কি উৎপন্ন হবে এবং সমীকরণ দাও। শীতল এবং লঘু নাইট্রিক অ্যাসিডের সাথে তামার বিক্রিয়ায়, তো সিমিলারলি আমরা নাইট্রিক অ্যাসিডের সাথে তামার বিক্রিয়া ঘটাবো, কিন্তু এখানে বলেছে শীতল এবং লঘু নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়াটা ঘটাতে হবে। তাহলে আমরা নিচ্ছি কপার প্লাস নাইট্রিক অ্যাসিড HNO3, এখান থেকে উৎপন্ন হচ্ছে আমাদের কপার নাইট্রেট CuNO3 এর সাথে উৎপন্ন হবে আমাদের NO2 বা নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং সাথে জল H2O। তাহলে এখানে আমাদের ব্যালেন্স করতে হবে। কি করতে হবে? ব্যালেন্স। আমরা কি নিচ্ছি? 4 অণু নাইট্রিক অ্যাসিড, তো এখানে আমাদের 2 অণু নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হবে এবং 2 অণু জল উৎপন্ন হবে। তাহলে ব্যালেন্সটা কি হবে? দেখো হাইড্রোজেন কত আছে? 2 2 4টা, আর এখানে হাইড্রোজেন কটা আছে? 4টা। অক্সিজেন কটা আছে? 3 4 12, আর এখানে অক্সিজেন কটা আছে? 3 2 6, 2 2 4, 6 4 10 আর 2 12। ব্যাস, ব্যালেন্স বা সমতা বিধান কমপ্লিট হলো। এভাবে কিন্তু তোমাদের সমতা বিধান করে তারপর সমীকরণগুলো করে দিতে হবে। তো নেক্সট প্রশ্ন, দেখো নেক্সট প্রশ্নে কি বলেছে, প্রমাণ করো রৈখিক ভরবেগ P ইজিক্যাল টু 2E/v, যেখানে E হলো গতিশক্তি এবং v হলো বেগ। দেখো এটা আমরা এখন প্রমাণ করব। রৈখিক ভরবেগ P ইজিক্যাল টু প্রমাণ করতে হবে 2E/v। তো আমরা জানি গতিশক্তি E ইজিক্যাল টু 12 mv²। তাহলে এখানে E ইজিক্যাল টু আমরা লিখতে পারি 12 ইন্টু mv ইন্টু v, আর mv এটা হচ্ছে আমাদের ভরবেগ বোঝাচ্ছে। তাহলে mv এর জায়গায় আমরা কি লিখে দেব? 2E ইজিক্যাল টু mv এর জায়গায় লিখবো pv। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি? তাহলে p ইজিক্যাল টু 2E/v। তাহলে এখানে আমাদের প্রমাণ হয়ে গেল যে রৈখিক ভরবেগ p ইজিক্যাল টু 2E/v। দেখো গ্রুপ সি এর প্রশ্ন আমাদের কমপ্লিট হলো। গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, এর পরে হচ্ছে গ্রুপ ডি। গ্রুপ ডি এর ক্ষেত্রে কিছু কিছু বড় প্রশ্ন থাকবে, এগুলো তোমাদের এগুলো সমাধান করতে হবে। দেখো, অভিকর্ষের প্রভাবে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রটি প্রমাণ করো। অর্থাৎ কোনো বস্তুর মোট যান্ত্রিক শক্তি যেটা হচ্ছে স্থিতিশক্তি এবং গতিশক্তির যোগফলকে বোঝায়, এবং এই যোগফল সর্বদা যে ধ্রুবক থাকে এটাই হলো যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র। এটা প্রমাণ করতে হবে। সেক্ষেত্রে কি করতে হয়? আমাদের একটা বস্তুকে ধরতে হবে যে একটা বস্তু এ একটা অবস্থান, এ বি একটা অবস্থান নেব এবং সি ভূমি সি অবস্থান, এবং প্রত্যেকটা অবস্থানেই যখন এই বস্তুটা পতিত হবে নিচের দিকে, তখন প্রত্যেকটা অবস্থানে তার মোট যান্ত্রিক শক্তি বা টোটাল এনার্জি কি থাকবে? ধ্রুবক থাকবে। অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জির যোগফলটা সেম থাকবে প্রত্যেকটা বিন্দুতে। এটাই আমাদের প্রমাণ করে দেখাতে হবে, এবং খুব সুন্দর করে কিন্তু এটা বইতে করে দেওয়া আছে। নেক্সট আমাদের প্রশ্ন কি আছে? এম এবং 4m ভরের দুটি বস্তুর গতিশক্তির অনুপাত 2:1 হলে তাদের ভরবেগের অনুপাত কত হবে? তাহলে এম এবং 4m ভরের দুটি বস্তুর গতিশক্তির অনুপাত দেওয়া আছে, তাদের ভরবেগের অনুপাত কত? তাহলে সিমিলার ওয়েতে এই এক সেম ক্যাটাগরির প্রশ্ন কিন্তু তোমাদের 1 নম্বরের 1-এর পাশে, অর্থাৎ 1-এর যে লাস্ট প্রশ্নটা ছিল সেটা করানো হয়েছে। একই ওয়েতে আমাদের পড়তে হবে। একটি হালকা এবং একটি ভারী বস্তুর গতিশক্তি সমান, কোনটির ভরবেগ বেশি হবে? এখানে ভরবেগ বেশি হবে হচ্ছে ভারী বস্তুর ভরবেগটা বেশি হয়ে যাবে। এটাও কিন্তু সিমিলার ওয়েতে
অর্থাৎ তোমাদের অঙ্ক করে ধরে বোঝাতে হবে বা ধরে করতে হবে। ধরে নিবে যে হালকা বস্তুর ক্ষেত্রে গতিশক্তি রাশিমালা হাফ এম ভি স্কয়ার, যেখানে m1 এবং m2 হালকা বস্তুর ভর এবং গতিবেগ, এবং ভারী বস্তুর ক্ষেত্রে m2 এবং v2 ধরে নেবে এবং একই রকম ভাবে এটা ওই একই পদ্ধতিতে সমাধান করবে। তারপর দেখো এই অঙ্কটা আমি করে দিচ্ছি। 20 কেজি ভরের একটি বালক 2.5 কেজি ভরের একটি বাক্স নিয়ে 1.5 মিনিটে 18 মিটার উঁচু বাড়ির ছাদে উঠলো। তাহলে ওই বালকের ক্ষমতা কত? তাহলে দেখো এটা কিভাবে করবে। দেখো প্রশ্নে বলা আছে 20 কেজি ভরের একটি বালক 2.5 কেজি ভরের একটি বাক্স নিয়ে 1.5 মিনিটে 18 মিটার উঁচু বাড়ির ছাদে উঠলো। তাহলে বাড়ির ছাদে উঠা, উপর দিকে উঠা, তার মানে এখানে আমাদের টোটাল কার্যটা হয়ে যাচ্ছে mgh, অর্থাৎ স্থিতিশক্তি mgh। তাহলে এখানে w হয়ে যাচ্ছে mgh। আমাদের m কত বলা আছে 2.5 কেজি। আচ্ছা 2.5 কেজি ভরের একটি বাক্স নিয়ে 20 কেজি ভরের একটি বালক, তাহলে টোটাল ভর কত হয়ে যাচ্ছে 22.5 কেজি। জি কত গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, সেটা বলা আছে আমাদের এখানে এসআই তে ভ্যালু দেওয়া আছে এবং সেই ভ্যালুটা নিয়ে নেব 9.8 এবং উচ্চতা কতটা উঠেছে 18 মিটার এবং একে গুণ করব 18 দিয়ে এবং এটা পেয়ে গেলাম আমরা টোটাল কার্য। এই কার্য করার হারকে বলা হয় কি ক্ষমতা। আমাদের ক্ষমতা চেয়েছে, মোট সময় লেগেছে 1.5 মিনিট। 1.5 মিনিট মানে কত? 1.5 মিনিট মানে হচ্ছে 60 + 30 অর্থাৎ 90 সেকেন্ড। তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা ফাইনাল আনসার পেয়ে যাব। দেখো 9 দিয়ে কাটলাম, 9 10 90, 9 2 18। তাহলে এখানে আমাদের ফাইনাল আনসার কত যাচ্ছে 8 2 16 6, 9 2 18 একে 19.6 ইন্টু 22.5 বাই 10। তাহলে এটাকে গুণ করে আমরা যেটা রেজাল্ট পাবো সেটা কত দেখে নাও। 22.5 ইন্টু 19.6 বাই 10। 22.5 ইন্টু 19.6 বাই 10। দেখো এটা গুণ করবো আমরা, তাহলে 22.5 আর 19.6। দেখো এটা গুণ করলে কত হয় এটার গুণফল হচ্ছে আমাদের 441। তাহলে এটা ফাইনাল আনসার আমরা পাচ্ছি 441/10 ইজিক্যাল টু 44.1। তাহলে এটার আনসার কি যাবে? ক্ষমতা চেয়েছে, তাহলে ক্ষমতা মানে জুল পার সেকেন্ড বা 44.1 ওয়াট। তাহলে ওই ব্যক্তিটা কতটা ওই ব্যক্তিটার ক্ষমতা কত, তাহলে সেটা হয়ে যাচ্ছে 44.1। তো নেক্সট প্রশ্ন আমরা যাব। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে। দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড কিরূপ অক্সাইড যুক্তি দাও। অ্যালুমিনিয়াম অক্সাইড একটা উভধর্মী অক্সাইড, কারণ এই অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 এটি অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে এবং এটি ক্ষারের সাথেও বিক্রিয়া করে এবং অ্যাসিড এবং ক্ষার প্রত্যেকের সাথে বিক্রিয়া করে কি করে লবণ এবং জল উৎপন্ন করে। এই জন্য এটাকে বলা হয় একটি উভধর্মী অক্সাইড। তো নেক্সট আমাদের কি দেওয়া আছে NH4 এবং NaHSO4 কোন শ্রেণীর লবণ তা লেখো। NH4 এটি একটি সমিত লবণ এবং NaHSO4 এটি একটি আম্লিক লবণ। তো নেক্সট প্রশ্ন আমাদের কি বলেছে, তো এখানে একটা অঙ্ক দেওয়া আছে, তো এটা করবে
পীড়ন এবং বিকৃতির মধ্যে কোনটি অধিকতর মৌলিক, এটা বুঝতে পারছো। পীড়ন এবং বিকৃতির মধ্যে এখানে বিকৃতি হয়ে যাচ্ছে অধিকতর মৌলিক। তো নেক্সট, বায়ুতে এবং জলে কোনো বস্তুর ওজন যথাক্রমে দেওয়া আছে 100 গ্রাম এবং 40 গ্রাম। 0.8 আপেক্ষিক ঘনত্ব বিশিষ্ট কোনো তরল নিমজ্জিত বস্তুটির ওজন নির্ণয় করো, ওই তলের সাপেক্ষে বস্তুটির আপেক্ষিক ঘনত্ব নির্ণয় করো। একদম সিমিলার ওয়েতে তোমরা এটাও করবে। আর্কিমিডিসের নীতিটি বিবৃত করো। খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে আর্কিমিডিসের নীতি, যে কোনো বস্তুকে যদি তরলে নিমজ্জিত করা হয় তাহলে ওই বস্তুটি যে পরিমাণ তরল অপসারিত করে তা সেই পরিমাণ অপসারিত তরলের ওজনের সাথে ওই বস্তুটির ওজনটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। অর্থাৎ ওই বস্তুটা, কোনো বস্তুকে যদি তরলে নিমজ্জিত করা হয়, তরল বা গ্যাসে, তাহলে বস্তুর একটা আপাত ওজনের হ্রাস ঘটে। এই আপাত ওজনের হ্রাস কতটা হবে, যে পরিমাণ তরল অপসারিত করবে সেই পরিমাণ অপসারিত তরলের ওজনের সাথে ওই হ্রাসপ্রাপ্ত ওজনটা কি হবে, সমান হবে। অর্থাৎ যতটা তরল অপসারিত করবে ততটাই তরলের ওজনের সমান ওজনটা কি হবে, কমে যাবে। এটাকে সূত্র আকারে তোমরা এইভাবে বলবে যে কোনো বস্তুকে তরল বা গ্যাসে সম্পূর্ণ বা আংশিক নিমজ্জিত করলে বস্তুটির আপাত ওজনের হ্রাস ঘটে। এই আপাত হ্রাসপ্রাপ্ত ওজন বস্তুটি দ্বারা অপসারিত তরলের ওজনের সাথে সমান। তো এই ছিল আজকের টোটাল আলোচনা। তো আরামবাগ হাই স্কুল রায়মার্টিন কোশ্চেন সেটের দ্বিতীয় সেটটা ছিল। তো সেটটা ভালো করে বাড়িতে একটু প্র্যাকটিস করবে, ভিডিওটা বারবার দেখবে, এবং এর পরবর্তীতে আমরা এর পরের সেটগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং এইরকমভাবে প্রত্যেকটা সেট বা প্রত্যেকটা মডেল কোশ্চেন, বিশেষ করে রিসেন্ট কোশ্চেন ব্যাংক থেকেই তোমরা সলভ করার চেষ্টা করবে। কারণ পুরনো কোশ্চেন ব্যাংকগুলোতে কিন্তু অনেকটা ইজি থাকে এখনকার বর্তমান কোশ্চেন ব্যাংকের তুলনায়। তো বর্তমান কোশ্চেন ব্যাংকগুলোতে যে সেটগুলো দেওয়া আছে, যে প্রশ্নগুলো দেওয়া আছে, সেগুলো কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন আছে, এবং এগুলো প্রশ্ন যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা এক্সামে একটা ভালো স্কোর করতে পারবে, যথেষ্ট ভালো স্কোর করতে পারবে। প্রত্যেকটা সেট, এখানে বেশি সেট নেই, টোটাল 13 থেকে 15টার মতো সেট আছে। প্রত্যেকটা সেট করবে মোটামুটি 12টার মতো সেট। পুরোপুরিভাবে যদি করতে পারো তাহলে একটা ভালো স্কোর করতে পারবে, ভালো রেজাল্ট করতে পারবে। এবং নিউমেরিক্যাল টাইপ যে প্রশ্নগুলো আছে, ছোট ছোট প্রশ্নগুলো আছে, এগুলো ম্যাক্সিমাম স্টুডেন্টদের কিন্তু একটা সমস্যার কারণ। তো এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে, এবং যে প্রবলেম বা যে সমস্যা অঙ্কগুলো বা নিউমেরিক্যাল টাইপের ছোট ছোট প্রশ্নগুলো তোমাদের সমস্যা হয়, কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে যে ওই প্রশ্নগুলোর উপর আরো এক্সট্রা বা আলাদা কোনো ভিডিও চাও কিনা সেটা বলবে। আমি চেষ্টা করব সেই টপিকের উপর ভিডিও বানাতে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে তোমাদের এই ভালোবাসার কারণে আমরা পরবর্তীতে যেন আরো বেটার বা আরো ভালোভাবে ভিডিওটা তোমাদেরকে প্রোভাইড করতে পারি। ধন্যবাদ।